ये लोमा तक ऐसा रास्ता है क्या? कितना किलोमीटर होगा? 8 किलोमीटर। लोमा के बाद हल्ले तक सही है। ভাগ্যিস আসেনি, ভগবান বাঁচিয়ে দিয়েছে, গাড়িটা অলরেডি বাড়িতে ফেঁসে গেছে। তো ওরা সবাই গেছে, এখন গাড়িটাকে তো ঠেলে কোনো রকমের রেস্কিউ করতে হবে। অসাধারণ জলের রং, এরকম রং কোনোদিন দেখিনি। আর চোখকে দেখেও বিলিভ করা যাচ্ছে না যে প্র্যাকটিক্যালি এটা পসিবল। বালি ফেলেছে, গড। ये तो फंसेगा भाई मेरा गाड़ी। আমরা একটা অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে এই মুহূর্তে গাড়ি চালাচ্ছি। Writing in the margins of my mind all day, sipping herbal in the morning just to feel okay. Had a dream I was water just flowing through space, till I landed on the record that my grandma would play. Talk sweet like jazz in the park. গুড মর্নিং ফ্রম প্যাংগং। আপাতত আমরা এসে পৌঁছেছি প্যাংগং লেকের ধারে। কলকাতা থেকে লাদাখ ট্রিপে আজকে আমাদের মেবি 14th ডে। আর এই ছিল আমাদের অ্যাকোমোডেশন। টিপিক্যাল দেখতে সেপারেট কেবিন আছে। আর এই হচ্ছে আমাদের গাড়ির পার্কিং প্লেস, দেখতেই পাচ্ছ। কালকে আমরা যখন লে থেকে প্যাংগং আসি, ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল। ক্লাউডি, ফগি, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। কিন্তু রাত্রেবেলাও আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশে পুরো মেঘ। মনটা খারাপ হয়ে গেছিল যে প্যাংগংয়ের সেই সৌন্দর্য আমরা উপভোগ করতে পারবো না। কিন্তু ঠিক সকালবেলা এইরকম একটা ভিউ, এমনকি সকালেও হালকা হলেও একটা মেঘের একটা আস্তরণ ছিল। সূর্য ঠিক মতন সানরাইজ দেখা যায়নি। ঠিক এই পাহাড়টার পিছন দিক থেকে সানরাইজ হয়। তো আপাতত আমরা ব্রেকফাস্টটা সারবো, প্রায় 9টার মতন টাইম হচ্ছে। তারপর একটু লেকের ধারে যাব। তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো এখানে দেখো কর্নফ্লেক্স আছে, জ্যাম জেলি, বাটার, আই থিঙ্ক ব্রেড, এটাতে আছে পোহা, সবজি, পুরি। বাহ, এর থেকে আর কি চাই? প্যাংগংয়ে এসে এত সুন্দর খাবার আমরা এক্সপেক্ট করিনি। কিন্তু কাল রাতে আমরা যা ডিনার করেছি সত্যি খুব। ফুডিং লাইসেন্স দিয়ে ইনক্লুড ছিল 14 দিনের ট্রিপে, এটাই বেস্ট এখানকার খাবার। আই থিঙ্ক সো, হ্যাঁ আপাতত আমারও তাই লাগছে। আর এই হচ্ছে এখানকার ডাইনিং স্পেস। লোকজন সব খাওয়া দাওয়া করে চলে গেছে, প্লেট পড়ে আছে আর কি। এন্টায়ার জায়গাটা খুব সুন্দর, সাজানো গোছানো বেশ। চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি আমরা এবার সারি। তো ব্রেকফাস্টে আমি নিলাম পোহা, তার সাথে পুরি সবজি। ম্যাডাম নিয়েছে কর্নফ্লেক্স, দুধ কমপ্লেক্স, তার সাথে পুরি। তো এই হচ্ছে প্যাংগং লেকের ধারে যাওয়ার রাস্তা, প্রপার অফরোডিং প্যাচ, তো পাথর পড়ে আছে। যাই হোক, এই মুহূর্তে প্যাংগং লেকের ভিউ দেখো শুধু, অসাধারণ লাগছে। পুরো ব্লু মনে হচ্ছে জলটা, একদম নীল জল। তো আপাতত আমরা চলে এসেছি প্যাংগং লেকের ধারে। এই যে দেখতে পাচ্ছ বিউটিফুল প্যাংগং লেক, প্রায় 14,300 ফিট উচ্চতায় অবস্থিত, বিশ্বের অন্যতম লবণাক্ত জলের হ্রদ। অসাধারণ সুন্দর এই জায়গা। আর চারপাশের ল্যান্ডস্কেপ নিয়ে তো কোনো তুলনাই হয় না। এই মুহূর্তে টেম্পারেচার সূর্য ওঠার পরে একটু হলেও বেড়েছে, আদারওয়াইজ প্রচণ্ড ঠান্ডা ছিল কাল রাতে। আর এই ভিউ দেখো অসাধারণ। এই মুহূর্তে ঢেউ হচ্ছে প্যাংগং লেকে। প্যাংগং কথার অর্থ হলো উচ্চ চারণভূমি, আর সো মিন্স হচ্ছে লেক। তো এখানে ল্যান্ডস্কেপটাই এরকম। আস্তে আস্তে আমরা রাস্তায় দেখেছি যে ভ্যালির মধ্যে বেশ উঁচু উঁচু ঘাস হয়ে আছে, উঁচু উঁচু ঢিপি ঢিপি মাটি। আর যেখানে প্যাংগং লেক, বহু বছর আগে, কোটি কোটি বছর আগে এখানে প্যাংগং লেক ছিল না, ছিল টেথিস সাগর। তখন ভারত ছিল গন্ডোয়াল্যান্ড নামে একটি মহাদেশের অন্তর্গত। তারপরে ভারতের টেকটনিক প্লেট এশিয়ান প্লেটের সাথে গিয়ে ধাক্কা মারে, কলিশন হয়, তৈরি হয় টেথিস সাগর থেকে, তৈরি হয় ধীরে ধীরে হিমালয়। আর সেই টেথিস সাগরের অবশিষ্টাংশ চারদিকে পাহাড় পর্বত ভূমির দ্বারা আটকা পড়ে সৃষ্টি হয় এই প্যাংগং লেকের। সো এই কারণেই প্যাংগং লেকের জল লবণাক্ত। এত উঁচুতে লেক হওয়া সত্ত্বেও এটি একটি লবণাক্ত জলের হ্রদ। প্যাংগং লেকের লেন্থ অলমোস্ট 134 কিলোমিটারের মতন। তার মধ্যে মাত্র 40% ইন্ডিয়াতে, আর বাকিটা 60% তিব্বতে, যেটা এখন চায়নার অধীনে। তো এই মুহূর্তে আমরা দারুণ এনজয় করছি প্যাংগং লেকের ধারে। অনেক দিনকার একটা স্বপ্ন ছিল নিজের গাড়ি নিয়ে লাদাখ ট্রিপ করার, প্যাংগং লেকের ধারে আসার। ধরতে গেলে সেই যে আমরা ছোটোবেলায় 3 ইডিয়টস মুভি দেখেছিলাম 2009 সালে, সেই সময় থেকে এই প্যাংগংয়ের প্রতি ক্রেজ বা লাদাখের প্রতি একটা আলাদা একটা অ্যাট্রাকশন। দারুণ একটা জায়গা, দারুণ একটা অভিজ্ঞতা। আর এই মুহূর্তে চারপাশের ভিউ যদি দেখাই, ঠিক এই রকম লাগছে, অসাধারণ সুন্দর, একদম পরিষ্কার নীল আকাশ, চকচক করছে পুরো। আর লেকের জল যত বেলা বাড়ছে ধীরে ধীরে ব্লুইশ হয়ে যাচ্ছে। দিন বাড়ার সাথে সাথে, টাইম বাড়ার সাথে সাথে যত বেলা বাড়বে প্যাংগং লেকের রঙও ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। কখনো ব্ল্যাকিশ, কখনো হালকা সাদা, কখনো বা নীল, কখনো বা বেগুনি। তো এতগুলো রং
এই 4-5 রকমের ডিফারেন্ট কালারে এই লেক সত্যি অভূতপূর্ব দেখা যায়। তো এই হচ্ছে 3 Idiots-এর শুটিং স্পট বলতে পারো। এই জিনিস এখন গোটা স্পাগমিকে ভরে পড়ে আছে। তো ওই মোটামুটি পার পার্সন 50 টাকা করে নিচ্ছে, ড্রামের জন্য 50 টাকা পার পার্সন, সিটের জন্য 50 টাকা, স্কুটারের জন্য 50 টাকা। তো এই হলো সিন। তো আমরাও বেশ এনজয় করলাম জায়গাটা। তো প্যাংগংকে আমরা টাটা বাই বাই করে এখন চলে যাচ্ছি। সত্যি যেতে খুব মন খারাপ লাগছে, কারণ আমরা কালকে রাতে যখন নেমেছিলাম তেমনটা কালারও বোঝা যায়নি, আর সত্যি ঠান্ডাও খুব ছিল। কিন্তু যখন সকালে এলাম এত সুন্দর ভিউ, পরিষ্কার নীল জল, আর লোকজনের তেমন ভিড়টাও নেই। সত্যি মানে জায়গাটা ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু যেতে তো হবে। প্রায় আমরা এখানে 2 ঘন্টা আবারও কাটিয়ে দিলাম। তো এখন আমরা যাব হানলে। এখান থেকে আই থিঙ্ক প্রায় 4-4.5 ঘন্টা মতো লাগবে। তো দেখো প্যাংগং লেক থেকে ওই যে কটেজগুলো দূরে দেখা যাচ্ছে, ওখানেই আমাদের স্টে। আর চারপাশটা সত্যি এত সুন্দর, মানে একদিকে প্যাংগং, আবার উল্টো দিকটাতে স্নো ক্যাপ মাউন্টেনে ঘেরা, তার ঠিক তলায় আমাদের মানে রুমগুলো। এখানকার সিনিক বিউটি অসাধারণ অসাধারণ। এই কারণেই ছেড়ে যেতে আমাদের মন চাইছে না। মানে রাতে তো ঠান্ডা প্রচুর লাগছিল, সত্যি তখন খুব কষ্ট হচ্ছিল, বাট দিনের বেলা ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, মানে মারাত্মক। আমরা খুবই ভালো এনজয় করেছি। তো মোটামুটি আমাদের প্যাংগং ভিজিট কমপ্লিট। তো এবার আমরা লাগেজ বাগেরা সব গাড়িতে প্যাক করতে হবে, করে এবার আমরা স্টার্ট করব আমাদের নেক্সট ডেস্টিনেশন টুয়ার্ডস হানলে। তো এখান থেকে হানলের যা ডিস্টেন্স মোরালেস 5 থেকে 5.5 ঘন্টার বেশি সময় লাগবে। সত্যি বলতে কি এত সুন্দর একটা ভিউকে ছেড়ে যেতে সত্যি মন চাইছে না। তো মোটামুটি আমাদের সব কিছু রেডি, অল সেট। তো এবার ফাইনালি প্যাংগংকে বাই বাই করে আমরা বেরোবো। তো এই মুহূর্তে দেখো টাইম হচ্ছে প্রায় 12টা 13। থ্যাংক ইউ। आराम से रहना और फिर मिलेंगे, ठीक है? थैंक यू। তো ভাইয়া আমাকে একটা ম্যাপ বানিয়ে দিয়েছে সুন্দর কাগজে। সেই ম্যাপ দেখে দেখে যেতে বললো, কারণ এখানে তো ইন্টারনেট ঠিক মতন কাজ করবে না। এই হচ্ছে সেই ম্যাপ, ভাইয়া নিজের হাতে সুন্দর করে ড্র করে দিয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, ফির মিলেंगे কিসি না কিসি দিন। এই যে রাস্তাটা আছে পুরো অফরোডিং প্যাচ আর কি। তো এখান থেকে মেন রোডটা কানেক্ট করতে হলে একটুখানি, খুব বেশি নয়, 300-350 মিটারের মতন এরকম যেতে হয়। গুগল মোটামুটি যা টাইম দেখায় তার থেকে বাপরে বাপ ঘন্টা 2 টাইম বেশি লাগবে। একদম পুরো কাঁচা রাস্তা একদম এটা। তো প্যাংগং থেকে স্টার্ট করে 173 কিলোমিটার্সের মতন রাস্তা আমাদেরকে পৌঁছতে হবে। এই কি রাস্তা কই ভাই সাহ, গজব রোড হ্যাঁ ভাই, মত কো ছুকে টক সে বাপাস আ গিয়া। তো যাই হোক, পুরো পাথর পড়ে আছে রাস্তায়। তো এইখান থেকে অসাধারণ লাগছে প্যাংগং লেকটা। হানলে পৌঁছতে গেলে একটু রাস্তা একটু আমাদেরকে ঠিকঠাক দেখে শুনে যেতে হবে, কারণ জি ম্যাপ কাজই করবে না। তার কারণ হচ্ছে অর্ধেক জায়গায় নেটওয়ার্ক পাবো না, আমরা নেটওয়ার্ক নেই। টুসুলে গিয়ে হয়তো আমরা জিও নেটওয়ার্ক পাবো, জিও পোস্টপেড। তো আদারওয়াইজ আই থিঙ্ক আর নেটওয়ার্ক নেই মাঝখানে। তো এখান থেকে ফার্স্ট আমরা পাবো আর কি মান ভিলেজ। তারপরে আমরা নেক্সট 20 কিলোমিটার্সের আশেপাশে পাবো হচ্ছে মিরাক। তো আপাতত আমরা আছি স্পাগমিকে। তো এখন লেকের ধার ধরেই যেতে হবে, রাস্তাটা একদম লেকের পাশ থেকে গেছে। লোককে জিজ্ঞাসা করতে হবে, অফলাইন ম্যাপ কাজ উপরে উঠতে হবে নাকি, অফলাইন ম্যাপ কাজ করবে কি করবে না সেই সবের ব্যাপার আছে। আবার সত্যি দেখে মনে হচ্ছে আমরা যেন প্যাংগং লেকে গিয়েই পড়বো একদম। রাস্তাটাই একদম পুরো লেকের পাশ দিয়ে গেছে। স্পাগমিকে একমাত্র জায়গা যেখানে থাকার জায়গাগুলো লেক থেকে একটু দূরে, একটু ওপরে, আদারওয়াইজ সবই লেকের ধারে ধারে এরকম। After rain, what the grass smell green and the air feels sane. Put the phone on mute, let the silence explain. তো আমরা চলে এলাম মান ভিলেজ। তো এখান থেকে নেক্সট আমাদের পড়বে আই থিঙ্ক মিরাক পড়বে। তো স্পাগমিক হচ্ছে সব থেকে বেশি লোকজন থাকে, একদম প্যাংগং ঢোকার মুখেই পড়ে স্পাগমিক। মান আর মিরাক অব্দি খুব একটা লোক আসে না, কিন্তু মান আর মিরাক হচ্ছে অনেকটা নিরিবিলি। অদ্ভুত ল্যান্ডস্কেপ, উপরে স্নোক্যাপ মাউন্টেন সাদা, মাঝখানে খয়েরি কালচে, নিচে ডিপ নীল, আবার তার নিচে আবার খয়েরি ভ্যালি, আর উপরটা আবার নীল আকাশ সাদা মেঘ। আলাদাই কম্বিনেশন পুরো। অসাধারণ জলের রং, এরকম রং কোনোদিন দেখিনি। আর চোখকে দেখেও বিলিভ করা যাচ্ছে না যে প্র্যাকটিক্যালি এটা পসিবল। একদম পুরো ডিপ নীল, আর তার এই পাড়ের দিকটা পুরো হালকা সি গ্রিন কালার, অসাধারণ। এটা যে আমাদের ইন্ডিয়া বোঝা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে বিদেশ এখানকার ভিউ। দূরে অসাধারণ স্নোক্যাপ মাউন্টেন, আর এই হচ্ছে প্যাংগং লেকের ভিউ। অসাধারণ ভিউ, অসাধারণ। তো আপাতত আমরা মিরাক ভিলেজ চলে এলাম। তো এটাই হচ্ছে প্যাংগং এসে থাকার লাস্ট স্পট, ফার্স্ট স্পাগমিক, দেন মান, দেন মিরাক। তো এখানকার ভিউ অসাধারণ। এখানে বেশ সবুজ সবুজ দেখতে পাচ্ছি, বেশ বড় বড় ঘাস হয়েছে। মাঝে মাঝে গেটগুলোকে তৈরি করছে আর কি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এখানে, বাহ। তো এই হচ্ছে মিরাক ভিলেজ। এটা কি ডিপ দেখতে লাগছে কালারটা জলের। তো আপাতত আমরা খাকস্টেট চলে এসেছি। তো এটাই হচ্ছে লাস্ট ভিউ এখানে।
এখানে লোক গাড়ি নামিয়ে নিচে লেকের ধারে গাড়ি নিয়ে নামতে পারে। আর এন্টায়ার প্যাংগং রিজিয়নে আর কোথাওই নামা যায় না, এই পোর্শনটাতেই নামা যায়। একদিকে সুন্দর প্যাংগং লেকের দারুণ একটা ভিউ, রাস্তার দুধারে শুধু পাথর পড়ে আছে কিন্তু রাস্তাটা দারুণ করে রেখেছে। আর সামনে দূরে স্নো ক্যাপ মাউন্টেন, আর ল্যান্ডস্কেপ অসাধারণ অসাধারণ। একদম ডেজার্টের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, কেউ নেই, কিলোমিটার পর কিলোমিটার, মাইলের পর মাইল, কাউকে দেখাও যাবে না। কোনো গাড়িও নেই। একদমই তাই, হাঁটলে যাওয়ার রাস্তা ঠিক এরকমই। তা চুসুল মনে হয় আসবে আর কিছুক্ষণের মধ্যে। তো আমাদের রাইট সাইডে যে পাহাড়গুলো আছে আর কি, তার উপরে আমাদের ইন্ডিয়ান আর্মি মোতায়েন আছে আর কি। একমাত্র ওরাই আমাদেরকে দেখছেন, আদারওয়াইজ আর এখানে কেউ নেই। মাঝে মধ্যে একটা দুটো গাড়ি আসছে, সব লের দিকে যাচ্ছে, এই সেই রাস্তাটা গেছে, এই তো বেঁকে সেই স্ট্রেট ওপরের দিকে উঠেছে। ডেজার্ট, অ্যাকচুয়ালি আমরা এখন এই মুহূর্তে ডেজার্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা সব থেকে সাউথ ইস্টার্ন লাদাখ হচ্ছে সব থেকে, কি বলবো, ইন্টেরিয়ার প্লেস আর কি। মানে এখানে লোকজন খুব কম আসে রিমোট এরিয়া, আসে একসাথে দল বেঁধে বাইকাররা আসলো হয়তো। রাস্তায় তুমি কারোর মুখ দেখতে পাবে না, এই চলছো কিলোমিটার পর কিলোমিটার। সামনের যে ল্যান্ডস্কেপটা এই মুহূর্তে আমাদের চোখে পড়ছে আর কি, অসাধারণ তার ভিউ। প্রথমত পাহাড়ের শেপটাই একটু ডিফারেন্ট, আর মাঝখানে পাহাড়টা জাস্ট ক্রস করার মানে শেষ হওয়ার পরেই একদম পুরো ভ্যালি নিচটা, তারপরে আবার এদিকে একটা পাহাড় স্টার্ট হয়েছে। তো সামনের পাহাড়ের উপরে সুন্দর স্নো পড়ে আছে। একটা গ্রাম আছে, আই থিঙ্ক ওটাই চুসুল। হ্যাঁ, আই থিঙ্ক আমরা চুসুলের কাছাকাছি চলে এসেছি। আর পাহাড়টা সত্যি অবর্ণনীয়, চোখে না দেখে ভাষায় ব্যক্ত করা যাবে না, বা লিখেও প্রকাশ করা যাবে না। যাক, অনেকক্ষণ পরে কিছু গাড়ি দেখতে পেলাম। দেখো কেমন সব ঘর বাড়ি, গাছপালাও আছে এই জায়গাটাতে। চুসুলের গ্রামটা দেখে মানে কেমন একটা অদ্ভুত লাগছে বাড়ি ঘরগুলো, যে এই সমস্ত জায়গাতেও মানুষ থাকে। এটা আমাদের শহরের মানুষের কাছে সত্যি কল্পনাতীত। বাড়ি ঘরগুলো একদম অন্যরকম, খুব নিচু নিচু সেই ছোট ছোট ঘর। অনেকক্ষণ মানে ডেজার্টে আসার পর চুসুল জায়গাটা কিন্তু একটু গাছপালাও আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো মোটামুটি আমরা যে আসছিলাম আগে পিছে তো কিছুই বুঝতে পারছিলাম না, কোনো লোকজন কোনো গাড়ি নেই। যাক, অনেকক্ষণ পর আমরা একটা বোর্ড দেখতে পেয়েছি। তো আমরা ওখানে দেখো কি লেখা আছে, নিয়মা। আমাকে তো ম্যাপ ওয়াইজ দেখাচ্ছে সোজা চলে যেতে। ওই যে সেই আগের দিন টাংস্টে থেকে একটা রাস্তা বেরিয়েছিল না, সেটা তো পেছন দিকে। তো আমরা এখন সোজাই যাব, মানে ওটা গেলে প্যাংগংটাকে স্কিপ করে ডাইরেক্ট টাংস্টেতে পৌঁছে যাবে। সাকালা রোড এটা। সামনে পুরো দেখো একটা কালো পাহাড়। এই রোডটা দিয়ে আমাদেরকে কন্টিনিউ যেতে হবে। তারপরে একটা ভিলেজ পড়ে ডুংতি বলে, ডুংতি। তা ওই ডুংতি ভিলেজকে কোনোভাবে কানেক্ট করতে হবে, আদারওয়াইজ মুর ভিলেজের যে রাস্তাটা আছে এই রাস্তাটা অফরোডিং প্যাচ খুব। আচ্ছা, এখানে আইটিবিপির কোনো একটা চেকপোস্ট আছে আই থিঙ্ক। তো এই রুটেই আমাদের, এই সাকালা রুট যেটা আর কি, সাকালা রোড, তো এখানেই আমাদের পড়বে হচ্ছে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। তো সেখানে আমরা খানিকক্ষণ দাঁড়াবো, তারপরে আমাদেরকে খুঁজতে হবে যে ডুংতি যাওয়ার রাস্তা কোনটা। আই থিঙ্ক আমরা এখানে একটা চেকপোস্ট ছিল আর কি, এখানে জিজ্ঞাসা করতে আর্মি পার্সোনাল বলে দিলেন যে ওখানে রাস্তায় বুঝে যাবেন, যে লেখা থাকবে বা কেউ হেল্প করে দেবে আর কি। ডুংটির রাস্তাটা দিয়েই আমাদেরকে যেতে হবে। তো আদারওয়াইজ এই মুহূর্তে রোড কন্ডিশন তো বেশ ভালোই লাগছে, সুন্দর, একদম সুন্দর রাস্তা করা। এরা কারা চড়ছে, গরু? এটাই চুসুল, তো চুসুল ভিলেজ এটাই। হোটেলে ছেলেটার বাড়ি এখানেই না? হ্যাঁ, ওই যে ভাইয়া ছিল প্যাংগংয়ে, তো ওই ভালো করে ম্যাপটা মেখে বুঝিয়ে দিয়েছে। বললো জি ম্যাপের ভরসা করো না, মোটামুটি যেটা বলছি ওটা ফলো করেই চলো। গুগল ম্যাপ অনেক শর্টেস্ট রুট দেখিয়ে দেয়, টেরামেকা রাস্তা দেখিয়ে দেবে। অসাধারণ ল্যান্ডস্কেপ ভাই, আনরিয়াল পুরো। এই যে ডান দিকে যে পাহাড়টা দেখো, এর কালারটা অসাধারণ, ডিফারেন্ট 3-4 রকমের রং আছে শুধু। হ্যাঁ, মনে হচ্ছে একদম সুন্দর তুলি দিয়ে রং করা। দূরে পাহাড়, মাঝখানে সুন্দর ভ্যালি, আর তার বুক চিরে কালো পিচের রাস্তা। আলাদাই একটা কম্বিনেশন। এখান থেকে রেজাংলা ওয়ার মেমোরিয়াল যা দেখালো 10 কিলোমিটারের মতন রাস্তা, আই থিঙ্ক সো, সেই দূরে দেখা যাচ্ছে। আর রাস্তা দারুণ, রাস্তায় তো কোনো গাড়ি ঘোড়া নেই, আর্মির কিছু ট্রাক চলছে। একটা ট্রাক আমরা ওভারটেক করলাম, আর সামনে দূরে দেখতে পাচ্ছি একটা আর্মির ট্রাক আছে। আর আদারওয়াইজ অসাধারণ। আর সব থেকে বড় কথা, এই যে পাহাড়ের যে রংটা এখান থেকে নেমেছে, মানে বাঁদিকে যেটা নেমেছে দেখ, এই শেডটাকে পুরো যেন মিশিয়ে দিয়েছে মাটির সাথে। আর মাঝখানে এই যে সাদা সাদা পড়ে আছে, এই জিনিসটা হচ্ছে পুরোটাই স্নো, এগুলো বরফ পড়েছে, ভাবা যায়। অসাধারণ একটা কম্বিনেশন। তো আপাতত আমরা রেজাংলা ওয়ার মেমোরিয়ালের কাছাকাছি পৌঁছে গেলাম। এই যে উপরে গাড়ি রাখার জায়গা আছে, তো গাড়িটা রেখে দেখি ওয়ার মেমোরিয়ালটা ভিজিট করবো। এখানে একটা রেস্টুরেন্টও আছে, রেজাংলা রেস্টুরেন্ট বলে। তো চুসুল থেকে বেরিয়ে এটাই পড়ে আর কি রেজাংলা। 1962 18th of November চায়নার লিবারেশন আর্মির সাথে, পিপলস লিবারেশন আর্মি, তার সাথে এই চুসুল রিজিয়নে 15,000 ফিট অ্যালটিটিউডে 13 কুমায়ুন রেজিমেন্ট, এরকম একটা কিছু নাম আই থিঙ্ক। প্রচণ্ড লড়াই হয়েছিল, তাতে এনারা প্রাণ হারান। তো তাদের সেই সব শহীদ বীর জওয়ানদের স্মৃতি হিসাবে, তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে এই যে রেজাংলা ওয়ার মেমোরিয়াল, অসাধারণ একটা জায়গা, লোম খাড়া করে দেওয়ার মতন জায়গা আর কি। একদম কোল্ড ডেজার্ট, ধরতে গেলে কিচ্ছু নেই আশেপাশে। এই চুসুল সেক্টরে প্রায় অ্যালটিটিউড 15,000 ফিট,
তো সেইখানে চাইনিজ আর্মির সাথে লড়াই, তারপরে আত্মত্যাগ। তো আপাতত আমরা রেজাংলা ওয়ার মেমোরিয়াল ভিজিট করলাম। একটা আবেগ ঘন মুহূর্ত আমাদের কাছে। 3:02 মতন টাইম হচ্ছে এই মুহূর্তে। সৌর্যের সাথে বীরত্বের সাথে উঠছে আমাদের দেশের শান, আমাদের মান, আমাদের তিরঙ্গা। এখানে সেই 1962 সালে চাইনিজ আর্মির সাথে ভারতীয় সেনার এক লড়াই, তারই ইতিহাস এখানকার পরতে পরতে। এই যে পাহাড়টা হচ্ছে চুসুল পাহাড়। তো এই চুসুল পাহাড়ই দখল করতে এসেছিল চায়না সেই সময়, কিন্তু তাদেরকে ফিরতে হয়েছিল খালি হাতে। আমাদের দেশের বীর যোদ্ধাদের অদম্য সাহসের কাছে তারা পরাজিত হয়। তো এটাই হচ্ছে আমাদের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ধরতে গেলে। সামনে একটা ক্যাফেটেরিয়া আছে, আর্মি ক্যাফেটেরিয়া। তো ওখানে যাব আমরা, দেখি কি পাওয়া যায়, হালকা করে কিছু খাওয়া দাওয়া করে দেন আমরা এখান থেকে বেরোবো। তো এই মুহূর্তে বাইরে ভালোই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা বাতাসও দিচ্ছিল আর কি। ধরতে গেলে পুরোটাই ডেজার্ট, প্রায় 15,000 ফিল্ড অ্যালটিটিউডে আছি আমরা এই মুহূর্তে। তো এরপরে আমরা পৌঁছবো হচ্ছে থাংরা বলে একটা জায়গা। দেন ওখান থেকে আবার দুটো রাস্তা ডিভাইডেড হবে আর কি। মুড ভিলেজের দিকে যাবো, আর একটা ডুংরি এরকম একটা কিছু নাম। তো দেখি ওখানে গিয়ে আগে দেখতে হবে যে কোন দিকে রাস্তাটা ভালো। তো মুডের রাস্তাটা বলছিল খারাপ আর কি। সামনে আর্মি ট্রাক যাচ্ছে, পেছনে অনেক বাইকার্স দেখলাম দাঁড়িয়ে আছে। মেবি টুয়ার্ডস হানলেই যাবে আর কি, হানলেই ঢুকবে গিয়ে। আজকে আমাদের ভাগ্যে লাঞ্চ জোটেনি। সকালে আমরা ওখানে ব্রেকফাস্ট করেছিলাম। তো এখানে গাড়ির মধ্যে শসা তো নেই, টমেটো, পেঁয়াজ, চানাচুর, মুড়ি এই চলছে খাওয়া আপাতত। আর হানলে পৌঁছবো কখন এখন অবধি বলা যাচ্ছে না, অনেকটাই বাকি আছে। আমরা খুবই কম এসছি, 71 কিলোমিটার এসছি ধরতে গেলে। এখনো 110 কিলোমিটারের মতন বেশি বাকি আছে আমাদের যেতে। Don't need much, just a book in the brain. Used to chase things that were run from me. Now I sit still, let the peace come free. Paint a verse in the sky with a loose leaf. কালো কালো রঙের একটা ঘাস টাইপের হয়ে আছে না, অদ্ভুত ল্যান্ডস্কেপ এখানকার সত্যিকারের। একটা ফ্ল্যাট জায়গা দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি, না সামনে কেউ আছে না পিছনে কেউ আছে। রেজাংলা ওয়ার মেমোরিয়ালে সেই বাইকার্সদের সেই গ্রুপটা এখনো দাঁড়িয়ে আছে। রেজাংলা ওয়ার মেমোরিয়াল দেখে প্রায় অনেকটাই চলে এসেছি, মিনিট 10-15 হলো। তো এখানে একটা হেলিপ্যাড আছে, সাকা বলে দেখাচ্ছে। তো এখান থেকে দেখা যায় না, মেবি উপরেই হবে, কারণ এখানে তো আর্মির বাংকারও আছে প্রচুর দেখছি। তো এটাও একটা ব্যাপার, দেখো মেন কথা এই রকম একটা লোকেশনে এত স্মুথ একটা রাস্তা, যে কারণে কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, বিভিন্ন কালার দিয়ে ঢেউ খেলানো পাহাড়, ছবির মতো। While the moon do a dance with a soft oak tree. Let it ride, let it be what it be. Gotta breathe. এটা কি চেকপোস্ট? এটা বর্ডার এরিয়া না, এবার তো পারমিট দেখবে কিছু। তো রেজাংলা ওয়ার মেমোরিয়াল পেরিয়ে মোটামুটি মিনিট প্রায় আধা ঘন্টার মতো আসার পর একটা আইটিবিপি চেকপোস্ট পড়ে। তো ওখানেই ফার্স্ট আমাদের পারমিটটা লাগলো। আমরা পারমিটটা করার পর থেকে ভাবছিলাম যে পারমিট দেখছে না, তো এখানেই ফার্স্ট পারমিটটা চেক হচ্ছে। তো গেছে পারমিটটা দেখাতে। আর এখান থেকে আমাদের হানলে পৌঁছতে ওই 1.5 থেকে 2 ঘন্টা মতো টাইম লাগবে। My chest and the thought run free. I don't rush, I don't race, I just float on 3. Got a vibe in my soul, got a life on key. Let it ride, let it breathe, let it roll like that. Got the world in my cup and the beat in the back. I don't stress, I don't. এটা কি রাস্তা আবার? এটাই ডুংরি যাওয়ার রাস্তা মনে। যাই হোক, আমরা একটা অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে এই মুহূর্তে গাড়ি চালাচ্ছি। এটা আমাদের একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে পারো। অসাধারণ ল্যান্ডস্কেপ। রাস্তা আগে খারাপ ছিল, দেখো বাঁদিক দিয়ে পড়েছিল রাস্তা, এখন এই পুরো রাস্তাটাই ভালো করে দিয়েছে। একদমই তাই, নিজের চোখে না দেখলে ভাবাই যায় না এটা কি দেখছি আমরা, কি ল্যান্ডস্কেপ দেখছি। দেখ না, এই রাস্তাটা অ্যাকচুয়ালি হচ্ছে, অনেকটা হয়ে গেছে, অনেকটা বাকি আছে। নেক্সট 10 কিলোমিটার্সের মতন রাস্তা এরকমই প্রায়। নিয়মা অব্দি এলাম না হয়তো, আবার নিয়মা তো আমরা যাবো না, আমরা লোমা ব্রিজ ক্রস করব। তো আমরা থাংরা চলে এসেছি প্রায়, এই জায়গাটার নামই থাংরা। তো এখান থেকে বলেছিল দুংতি যাওয়ার রাস্তা নিতে, দুংতি যাওয়ার রাস্তা কোনো দিকে কোনোভাবে ডান দিকে ঢোকে, কিন্তু সেটাই তো পাচ্ছি না। কিন্তু এই রাস্তাটা কিন্তু প্রপার পুরোটাই খারাপ হবে। এটা মুড ভিলেজের রাস্তা আর কি, এরপরে মুড পড়বে এই রাস্তাতে। তারপরে আমরা যাওয়ার পরে ইন্ডাসকে ক্রস করব, লোমা ব্রিজ ক্রস করব। তো থাংরা থেকে এই রাস্তাটা আই থিঙ্ক ভালো নয়, হোমস্টের ওই ছেলেটাও আমাকে বলছিল, কিন্তু ডুংরি যাওয়ার রাস্তাটা আমি দেখতে পেলাম না কোথাও। ভেড়াগুলোর ভাগ্য কত ভালো ভাব, আমাদের ওখানে ছাগলগুলো চলে কোথায়, ধান খেতে, আর এখানে চড়ছে দেখ এরা এত সুন্দর একটা ল্যান্ডস্কেপের মধ্যিখানে। ওই যে নেমে গেল গাড়িটা, দেখলি? ওটা ডুংরি যাওয়ার রাস্তা, डूंगरी गए कनेक्ट करबे ये रास्ता खराब। ये लोमा तक ऐसा रास्ता है क्या? कितना किलोमीटर होगा?
8 किलोमीटर लोमा के बाद हानले तक सही है। अच्छा आप लोग कहाँ ले जा रहे हो? हम लोग हानले जाएंगे। हानले अच्छा है। आप लोग पेंगोंग क्या? हाँ। ओके। और कितना दूर है सर? वो तो अभी 111 किलोमीटर एज पर। रोड ऐसा रोड जस्ट शुरू हुआ है सर। नहीं, हाँ, 5 5-6 किलोमीटर होगा। 5 हो गया ना, मैक्सिमम 4-5 किलोमीटर होगा। उसके बाद एकदम सही रास्ता है, एकदम सही। ओके सेफ राइड, ओके थैंक यू। बाय बाय। सेफ রাইড, বাই বাই। তো মোটামুটি কিছুক্ষণ আগে আমরা জাস্ট দেখছিলাম রাস্তাটা খারাপ বলে, তো দীপ বলছিল ওই মাঝখান থেকে হয়তো নামিয়ে যাওয়া যায়, দূরে একটা গাড়ি, ওই গাড়িটা যে দেখা যাচ্ছে ওটা আসছিল বলে আমরা ভাবছিলাম ওটা দিয়েই আসবো। তো দেখো ভাগ্যিস আসেনি, ভগবান বাঁচিয়ে দিয়েছে, গাড়িটা অলরেডি বালিতে ফেসে গেছে। তো ওরা সবাই গেছে, এখন গাড়িটাকে তো ঠেলে কোনো রকমের রেস্কিউ করতে হবে। তো এখানে ভাই সবাইকেই বলছি যদি রাস্তায় যেতে যেতে দেখো কেউ এরকম প্রবলেমে পড়েছে, তো এক্ষুনি আমি জাস্ট দেখলাম একটা মধ্যপ্রদেশ বা মহারাষ্ট্রের কিছু একটা গাড়ি পাশ দিয়ে জাস্ট বেরিয়ে গেল, একবার তাকিয়ে দেখলো না বা দাঁড়ালো না। কিন্তু এই রকম সিচুয়েশনে যদি এরকম কেউ দেখে হয়তো একটু দেরি হবে, কিন্তু আমার মনে হয় এটা দাঁড়িয়ে মানুষকে একটু হেল্প করে দেওয়াটা উচিত, এরকম জায়গায় ফেলে দেওয়াটা উচিত নয়। তো ওটাই এখন আমরা চেষ্টা চালাচ্ছি গাড়িটাকে কোনোভাবে এখান থেকে রেস্কিউ করার জন্য। তো গাড়িটাকে মোটামুটি এরা বালি থেকে ঠেলে টুলে তুলে দিয়েছে, এখন গাড়িটাকে ঘুরিয়ে আবার সেই ব্যাকের ওই যে, কারণ এখানে যে ওঠার রাস্তাটা না পুরোটাই নরম বালি, কোনোভাবেই উঠতে পারবে না, তো ওকে আবার সেই ব্যাকে গিয়ে সেই মোড় থেকে আসতে হবে। ওই যে আমাদের রেস্কিউ টিম, মানে সামনেও একটা গাড়ি ছিল যেটাকে আমরা জিজ্ঞাসা করছিলাম, ওরাও নেমে গেল আর আমাদের লোকরাও নেমে গেল, তো এরা গিয়ে মোটামুটি রেস্কিউ করে নিয়ে এলো, রেস্কিউ করে দিল, আবার ব্যাকে গিয়ে ওকে আসতে হবে। তো দাদা কি ছিল গাড়িটার? তো মোটামুটি সত্যি দাদার এজ 62, তো তিনি পর্যন্ত আমাদের গাড়ি থেকে নেমে গিয়ে ওই গাড়িটাকে রেস্কিউ করলো, আর সামনে দেখলাম একটা গাড়ি গেল মহারাষ্ট্র বা মধ্যপ্রদেশ, একবারও ফিরে তাকালো না। তো এইরকম মানসিকতা নিয়ে আমার মনে হয় না লাদাখ আসা কারোর উচিত, লাদাখ এলে একটু হেল্পফুল মেন্টালিটি থাকাটা দরকার। পুরো মানে রাস্তা কিছু নেই, করছে এই রাস্তাটা অ্যাকচুয়াল, আর প্রচন্ড বালি ধুলো উঠছে তার মধ্যেই, হ্যাঁ আপ টু লোমা পর্যন্ত এইরকমই রাস্তা। লোমা ব্রিজটা ক্রস করার পর বাইকার্স গুলোই বলে গেল যে লোমা ব্রিজটা ক্রস করার পর রাস্তাটা ভালো হতে পারে। এ কি আগে কি রাস্তা বন্ধ নাকি, ওরা দাঁড়িয়ে গেল কেন? বোঝো ঠেলা, থ্রিল হচ্ছে, থ্রিল হানলে থ্রিল, বালি ফেলেছে গড। ये तो फंसेगा भाई मेरा गाड़ी। না না না, ফাঁসবে না ফাঁসবে না। जाएगा না না, এখানে চলে যাবে চলে যাবে, অসুবিধা নেই। ओ बाबा गाड़ी ऐसे ऐसे जा रहा है, फ्रिक्शन। ও এখানে পুরো বালি ফেলেছে, রাস্তার অবস্থা খুব খারাপ, সবে জাস্ট বালি ফেলেছে, এখন সঞ্জীবও ফেলেনি, গাড়ি তো ভীষণ স্কিটও করছে। হ্যাঁ ওই দাগে দাগে দেখেই আমাদের কোনো রকমে যেতে হবে। তো আপাতত আমরা লোমা ব্রিজের কাছাকাছি এসেছি আর কি, কিন্তু রাস্তা অত্যধিক খারাপ, এইসব না হলে তো এরকম খারাপ রাস্তা না হলে আর লাদাখ কি হলো। লাদাখের 90% রাস্তা ভালো, এই যে বাকি 10% পড়ে আছে সেটাই হানলের এই সাইডেই পড়ে আছে। হ্যাঁ হতে পারে ঝাঁসকারের দিকেও খারাপ আছে কিছু, যাই হোক। এ বাবা এ তো গাড়ি ওঠা মানে বিশাল ব্যাপার এই রাস্তা দিয়ে। তো এখান থেকে লোমা ব্রিজ খুব বেশি হলে কত 3 কিলোমিটার। তা লোমার পর থেকে তো সবাই বলছে রাস্তা ভালো, একদিকে ধসপ্রবণ পাহাড়, একদিকে ইন্ডাস থেকে কেটে আসা ছোট্ট একটু নদীর প্যাচ আর কি। ল্যান্ডস্কেপ অসাধারণ, প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব সুন্দর, কিন্তু এই রাস্তাটা অত্যধিক খারাপ। তো লোমা ব্রিজের যত কাছে চলে আসছি তত যেন রাস্তার কন্ডিশন আরও খারাপ হয়ে যাচ্ছে, মানে হঠাৎ হঠাৎ বড় বড় গর্ত, সেটা জলে ভরে আছে, বোঝা যাচ্ছে না কতটা কি। একবার তো আমাদের রাস্তা এতটাই কাটা ছিল যে ধাপ করে লাগলো, বুঝতে পারলাম না কোথায় লাগলো, আই থিঙ্ক চেসিসেই লেগেছে। আর যত কাছে আসি আর 2 কিলোমিটার মতো বাকি আছে লোমা ব্রিজ, কিন্তু রাস্তার কন্ডিশন খুব খারাপ খুব। তো আমরা এখন লোমা ব্রিজ ক্রস করছি, এই লোমার এখানে চেকপোস্টে আমাদের পারমিটটা চেক করলো, এন্ট্রি করলো। এই লোমা ব্রিজটা ক্রস করার পর আমাদেরকে ডান দিক নিয়ে নিতে হবে, আর এখান থেকে হানলে তো ওখানে বোর্ডে দেওয়াই ছিল অ্যাপ্রক্স ওই 46 কিলোমিটার, কিন্তু আমরা ম্যাপ অনুযায়ী যেটা দেখাচ্ছে এখনও 61 কিলোমিটার লাগবে, মানে আমাদের যে কটেজ হানলে। তো আর আই থিঙ্ক 1-1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো লোমা ব্রিজটা ক্রস করার পর রাস্তার কন্ডিশন আবারও দারুণ, মানে যেমন আমরা আগে আসছিলাম সেই রকমই, খুবই স্মুথ, খুব সুন্দর রাস্তা, আর চারপাশের ভিউ তো অসাধারণ। বাট এখানে যেতে আরও একটা জিনিস যেগুলো দেখলাম একটু আগেই, যে এক জায়গায় প্রচুর পরিমাণে ভেড়া। তো অ্যাকচুয়াল যে যাযাবর জাতির কথা আমরা পড়েছি সেটাই, মানে এরা ওই ভেড়া পালন করতে করতে বহু দূর দূর চলে যায় এবং সেই জায়গাগুলোতে তাঁবু করে থাকে। তো সেই রকমই দেখে এলাম যে এক একটা জায়গায় হয়তো প্রায়
200-250 ভেড়া একসাথে চড়ছে তো। আর তার ঠিক কাছাকাছি দেখছি টেন্ট হয়ে আছে। তো এই যাযাবর প্রজাতিরাই এইভাবেই ভেড়া পালন করে থাকে এই লাদাখের এই ভ্যালিগুলোতে। তো আগে আছে মানে রঙ্গ, হ্যাঁ রঙ্গ তো যেতে হবে আমাদের, রঙ্গ পেরিয়ে তারপর আছে হানলে। আর এই জায়গাটা পুরো মনেই হচ্ছে বেশ একটা গ্রাম গ্রাম মতো, এটাই আই থিঙ্ক রঙ্গ। এটাই রঙ্গ। হ্যাঁ লোমাটা পেরিয়ে এলাম, এটাই রঙ্গ। গ্রাম গ্রাম আছে, ভালো লোকজনের বসতিও আছে দেখছি। লোমাতে চেকপোস্ট ছিল আইটিবিপির, তো সেখানে আমাদেরকে পারমিট ইস্যু করতে হলো আর কি। তো এটা লাদাখ ট্রিপে এখন অবধি 2 জায়গায় পারমিট লেগেছে, এক প্যাংগং ক্রস করে হানলে আসার জন্য, আর লোমাতে এন্ট্রি করার সময় জাস্ট পারমিট লাগলো। আর আপাতত আর কোথাও লাগেনি এই তো সামনে দেখো পুরো মরুভূমির মতো একদম সমান বালি, মানে প্রত্যেকটা মোমেন্ট এত সুন্দর, একদম সমান বালিয়ারি, তার পুরো মরুভূমির মধ্যে দিয়েই যাচ্ছি। বেশি বাঁদিকে নামিও না, না না Cold, I just lean on facts. If the sun don't shine, I'ma still bounce back. I've been good, I've been gone, I've been lost in the loops. Got a hood. তো আপাতত রঙ্গ ছেড়ে আমরা কিছুটাই এগিয়েছি, তো হানলে 40 কিলোমিটার্সের মতন এখনো বাকি আছে। আর সামনের ল্যান্ডস্কেপটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। না ক্যামেরায় ঠিক মতন আসবে, না ভাষায় ঠিক মতন বোঝানো যাবে, শুধু ফিল করার ব্যাপার। বাইরে প্রচণ্ড ঠান্ডা এই মুহূর্তে, আর তার সামনে এরকম একটা অসাধারণ একটা সুন্দর ল্যান্ডস্কেপ। In some headphones, walking with truths. Ain't no inches in the feed, just noise and flex. But I found God once in a vinyl set. Talk. তো এই হচ্ছে আমাদের হানলেতে আজকের স্টেট ডাইনিং। তো এটা হচ্ছে কিচেন, এখানে রান্না বান্না চলছে। ওতে রুটি আছে, আর এটাতে ডাল আছে, আর ওটাতে ভাত আছে, এই তো আছে, আর তো কিছুই নেই, যা আছে এই আছে। না না নিজেদেরকে নিতে হবে, কেউ দেবে। দাদা রুটি নিয়েছে না, ভাত ডিম আর ডাল। টেস্ট কেমন রে, ঠিকঠাক না সে অদ্ভুত মশলা আছে? তো আমরা হানলে এসে পৌঁছতে আজকে আমাদের প্রায় 7:30 বেজে গেছে। আর হানলেতে আমরা রুম টুম পাইনি, মানে অনেক কষ্টে একটা রুম পেয়েছি। ফুডিং লজিং নিয়ে 4 জনেই একটা রুমে অ্যাডজাস্ট করছি। এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর এখানে একটা একটু বড় মতো বেড আছে। তো এটাতেই নিয়েছে কত 9,500 টাকা না? হ্যাঁ এটাতেই ফুডিং নিয়েই 4 জনের নিয়েছে 9,500 টাকা। হানলেতে প্রচুর লোক, রুমের খুব চাপ ছিল, তো মোটামুটি এটাতেই আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। এমনিতেই রুমের কন্ডিশন খুব ভালো, বড় রুম আছে, কোনো অসুবিধা নেই। এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর এখানে একটা ডাবল বেড আছে। এটাতে 3 জন হয়ে যাবে, আর এটাতে 1 জন শুলে আমাদের হয়ে যাবে। চলো কি আর করা যাবে, এভাবেই অ্যাডজাস্ট করে নিতে হবে। মেন রোডের কাছেই একদম পাশেই এই আমাদের হোমস্টেটা। তো উইন্ড হর্স হোমস্টে, ওই রুমটা আমাদের। আমরা একটা রুমে মোটামুটি 4 জন অ্যাডজাস্ট করে নিয়েছি। আর এখানে আছে গাড়ি, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। খাবার দাবার খুবই ভালো ছিল, বুফে সিস্টেম ছিল। তো এখন আমরা ওয়েট করছি মিল্কি ওয়েটা কখন দেখা যাবে। এখন তো নয়, সব চারিদিকে দেখতে পাচ্ছ আলো জ্বলছে, এগুলো সব নিভে গেলে আই থিঙ্ক 11টা 12টার সময় দেখা যাবে, সেটারই অপেক্ষা করছি। আমাদের ডিনারও হয়ে গেছে।